আজ ধারাপাতের উপস্থাপন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত ক্লাস 9-এর পাঠ্য জন্মভূমি আজ। এটি সিবিএসসির পাঠ্য। কবিতাটার পূর্ণাঙ্গ আলোচনা করার পূর্বে আমি কবিতাটার প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব। কোন পরিস্থিতিতে বা কখন কবি এই কবিতাটি রচনা করেছিলেন সেটা যদি আগে বলে দেওয়া হয় তাহলে কবিতাটা বুঝতে অনেক সুবিধে হয়। তো কবিতার প্রেক্ষাপট, কবিতাটি অতি বামপন্থী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। 1925 খ্রিস্টাব্দে বামপন্থী সংগঠন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই গঠিত হয়। এদের আন্দোলনের উৎস ছিল যে কোনো অত্যাচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সমাজে শ্রমজীবী মানুষ যেমন কৃষক, মজুর অর্থাৎ খেটে খাওয়া মানুষরা ছিল এই সংগঠনের সদস্য ও কর্মী। এরপর 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা পায় ব্রিটিশ শাসনের কবল থেকে। তখন থেকেই বাম সংগঠনটির মধ্যে একটি বিভাজন ও অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, কারণ এই বামপন্থী সংগঠনটির বেশ কিছু সদস্য তখন কংগ্রেসের সঙ্গে গোপনে সম্পর্ক রাখছিল যা বামপন্থা বিরোধী। তখন থেকেই সিপিআই ভেঙে সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী গঠিত হয়। এরা বামপন্থী আন্দোলনকে আরও জোরদার করে তোলে এবং এরপর 1971 সালে যখন এরা ক্ষমতায় আসে ও সরকার গঠন করে, এরা তখন অতি বাম সংগঠন নকশাল নামে তাদের আন্দোলনকে আরও শক্তিশালী ও সক্রিয় করে তোলে। এই পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার একটি কাব্যগ্রন্থ বেঁচে থাকার কবিতা রচনা করেন। সেখান থেকে আমাদের পাঠ্য কবিতা জন্মভূমি আজ গৃহীত হয়েছে। তাহলে কবিতাটার প্রেক্ষাপট হলো অতি বাম সংগঠন বা বামপন্থী আন্দোলন, এবং বামপন্থী কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এই কবিতাটি ওই শোষণ, অত্যাচার ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এই কবিতাটি লিখেছিলেন। এবার আমি কবিতাটার প্রতিটা লাইনের পুঙ্খানুপুঙ্খ মানে করার চেষ্টা করব, যাতে আমার ছাত্রছাত্রীদের কবিতার লাইন থেকে মানেটা বুঝে নিতে কোনো অসুবিধে না হয়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। কবি আলোচ্য অংশে বলেছেন যে একবার মাটির দিকে তাকাতেও ও একবার মানুষের দিকে তাকাতে। এখানে তিনি কাদের তাকাতে বলেছেন? এখানে আপামর ভারতবাসীকে তিনি মাটির দিকে ও নিজের দিকে তাকাতে বলেছেন। প্রথম লাইনটি একটি অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞা করছেন, মাটির দিকে তাকাও, অনুজ্ঞা, আদেশ বা উপদেশ বা অনুরোধ করছেন। কবি মানুষের দিকে তাকাতে বলেছেন কারণ তাদের নিদারুণ জীবন যন্ত্রণাকে অনুভব করার জন্য। কবি এটাই আলোচ্য অংশে বোঝাতে চেয়েছেন যে বহু কষ্টে উপার্জিত যে স্বাধীনতা মানুষকে বিদেশি শাসন অত্যাচার থেকে মুক্ত করে একটি স্বাধীন জীবন দেবে ভাবা হয়েছিল, বাস্তবে কিন্তু দেশের সাধারণ মানুষ সেই মুক্ত শোষণহীন জীবন পায়নি। তাই তাদের দিকে তাকানোর প্রয়োজন। বা নেক্সট লাইন, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। রাত শব্দের অর্থ হলো ঘন অন্ধকার। এখানে কবি রাত শব্দটির মাধ্যমে ব্রিটিশ শাসনে অত্যাচারিত ভারতবাসীর সুদীর্ঘ কালযাপনকে বুঝিয়েছেন, অর্থাৎ অত্যাচারের যন্ত্রণায় কাটানো সময়কে কালো নিগুড় অন্ধকার রাত বুঝিয়েছেন কবি। যে রাত অতি দীর্ঘ, প্রায় 200 বছর ধরে চলছিল। স্বাধীনতা লাভের পরও সেই অন্ধকার নিকষ কালো রাতের অবসান ঘটেনি। সেই অন্ধকার রাত আসলে অশিক্ষার রাত, কুসংস্কারের রাত, জাতি বর্ণ উচ্চ নীচ ভেদাভেদের রাত হয়ে তোমার অর্থাৎ ভারতবাসীর বুকের ওপর পাথরের মতো চেপে আছে, যা তাকে স্বাভাবিক সুস্থ পরিবেশে নিঃশ্বাস নিতে দিচ্ছে না। এরপর মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটি জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাথার উপর এই ভয়ঙ্কর রাতের কালো অন্ধকার আকাশ ছেয়ে আছে। সেই অন্ধকার আকাশকে কবি হিংস্র বাঘের লোলুপ থাবার সাথে তুলনা করেছেন। সেই হিংস্র জন্তু যেমন সব কিছুকে তার বর্বর হিংস্রতার দ্বারা ধ্বংস করতে চায়, তেমনি ওই অন্ধকার কালো ঘন আকাশও যেন ধ্বংসের প্রতীক রূপে কবির এই রচনায় ধরা দিয়েছে। তিনি তাই তার শোষিত অত্যাচারিত দেশবাসীকে
আরেকটা অনুজ্ঞাসূচক বাক্যের দ্বারা বুঝিয়েছেন যে তুমি অর্থাৎ কবির শোষিত দেশবাসী ওই বুকের ওপর চেপে থাকা পাথরটাকে যেভাবেই হোক দূরে সরিয়ে দিক। কবি আরও বলেছেন, ওই ভয়ঙ্কর কালো আকাশের দিকে তাকিয়ে একেবারে শান্ত ভাষায় তাকে জানিয়ে দাও, অর্থাৎ তার দেশবাসী জানিয়ে দিক, তুমি অর্থাৎ কবির অপমানিত নিপীড়িত স্বদেশবাসী তাকে আর ভয় পায় না। তুমি অর্থাৎ ভারতবাসী তার কালো ধ্বংসাত্মক রূপের লোলুপ চাহনিকে আর ভয় পাও না। কবি চান ওই হিংস্র চাহনির বিরুদ্ধে তার বঞ্চিত দেশবাসী যেন মাথা উঁচু করে দাঁড়ায়, অর্থাৎ প্রতিবাদ করে। যাদের অত্যাচারে আজকে তার দেশবাসী জর্জরিত, অপমানিত, লাঞ্ছিত, নিপীড়িত, তারা যেন সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে এবং চোখে চোখ রেখে বলে যে আমরা তোমাকে আর তোমার অত্যাচারকে, তোমাদের অত্যাচারকে আর ভয় পাই না। বোঝা গেছে? এবার নেক্সট লাইন, মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। মাটি অর্থাৎ দেশের মাটি, সে তো আগুন অর্থাৎ উত্তপ্ত হবেই যদি না তাতে হাল চালিয়ে ফসল ফলানো হয়। অর্থাৎ বন্ধা মাটি কখনো ফসল ফলিয়ে শস্য শ্যামল হয়ে উঠতে পারে না, মানুষকেই সেই মাটিতে হাল চালিয়ে ফসল ফলাতে হয়। যদি বৃষ্টি না পড়ে তাহলে স্বদেশ ভূমি মরুভূমিতে পরিণত হবে, কারণ বৃষ্টি না হলে মাঠে ফসল হবে না, তাই মাটি তখন ঊষর মরুভূমি হয়ে যাবে। নেক্সট হচ্ছে, যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। আলোচ্য অংশে কবি বলেছেন যে মানুষ গান গাইতে জানে না, অর্থাৎ গান বলতে এখানে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদকে বুঝিয়েছেন কবি। যে মানুষ প্রতিবাদ করতে জানে না, যখন বিপদ আসে তখন সে মানুষ বোবা ও অন্ধের মতো নিজেকে সুরক্ষা করতে ব্যর্থ হয়। নিরুপায় হয়ে সে বিপদের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, নিয়তির ওপর সব কিছু ছেড়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। লাস্ট দুটো লাইন, তুমি মাটির দিকে তাকাও, মানে আবার ওই একই কথা বলছেন, তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। কবি দেশের স্বাধীনতাকামী মানুষদের আবারও বলেছেন মাটি অর্থাৎ দেশমাতৃকার দিকে তাকাতে, কারণ তিনি অপেক্ষা করছেন। কবি সাধারণ মানুষদের হাত ধরতে বলেছেন, অর্থাৎ তাদের দিকে সাহায্যের হাত বাড়াতে বলেছেন। তারা এখনো বঞ্চিত, শোষিত, অপমানিত, তারা আমাদের সাহায্য চায়, তারা ওই বঞ্চনাময় জীবন থেকে বেরিয়ে আসতে চায়, তারা তাদের কথা বলতে চায়। তাই তাদের কথা শোনার জন্য কবি দেশের নেতৃত্বদের অনুরোধ করেছেন, কারণ ওই বঞ্চিত, অপমানিত মানুষগুলোর কথা কেউ শোনে না, তাদের কথা শোনারও প্রয়োজনীয়তা কেউ অনুভব করে না। কিন্তু তারাও আমাদের মতো সম্পূর্ণ বাক স্বাধীনতার অধিকারী, তাই তাদের সব কথা, সব সমস্যা জানানোর অধিকার রয়েছে। তাই তারাও যেটা বলতে চায় সেটা সকলকে শুনতে হবে। অর্থাৎ এখানে কবিতার বামপন্থাকে কাজে লাগিয়েছেন। বামপন্থী আন্দোলন বা বামপন্থী নেতৃত্ববৃন্দ সকলেই অত্যাচার শোষণের বিরুদ্ধে সরব হতে বলেছেন, রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন, কখনো অস্ত্রও ধারণ করেছেন নকশাল গোষ্ঠীরা। তো সেটাই কবি এখানে বলেছেন যে যেহেতু সব মানুষের বাক স্বাধীনতা রয়েছে, সব মানুষের নিজের কথা জানানোর অধিকার রয়েছে, সমস্যার কথা বলার অধিকার রয়েছে, তাই তারা যেটা বলতে চায়, তাদের সমস্যা যেটা, সেটা শুনতে আমাদের দেশের যারা নেতৃত্ব, অর্থাৎ স্বাধীনতা লাভের পর বা ৭১-এর বামপন্থী আন্দোলনের পর যখন তারা সরকার গঠন করলো, তখন তাদের যে কথা, তাদের যেসব কর্মী সংঘ সদস্যরা রয়েছে, তাদের যে দুঃখ কষ্ট, সে যন্ত্রণার কথা তারা বলবে এবং দেশের নেতৃত্বদের সেই কথা শুনতে হবে। তাই তিনি প্রতিবাদী হতে, সরব হতে দেশের সাধারণ লাঞ্ছিত, অপমানিত মানুষদের অনুরোধ করেছেন। তো কবিতাটা বোঝা গেল, এটা জন্মভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত ক্লাস 9-এর পাঠ্য, সিবিএসসির পাঠ্য। তো তোমরা আশা করি আমার ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা কবিতাটা বুঝতে পারলে। কবিতাটা একটু কঠিন কবিতা, 5টা সাধারণ কবিতার মতো নয়, যেহেতু এটা একজন কমিউনিস্ট কবির লেখা, তাই কবিতাটার মধ্যে যথেষ্ট গূঢ় মানে রয়েছে, বেশ কঠিন মানে রয়েছে।
তার সেই কারণেই কবিতাটার মানে এভাবে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, সহজ করে বুঝিয়েছি। কবিতাটা ভালো করে আগে 2-1 বার পড়ে নিও এবং তারপর লাইন ধরে ধরে যেভাবে মানেটা বুঝিয়েছি সেভাবে মানেটা দেখে নিও। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটু শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি।